Today we are going to study the chapter of solids. What do you mean by solids? Solids কাকে বলে? তাহলে যদি সলিডস কাকে বলে আমাকে বোঝাতে হয়, এতদিন আমরা যা যা করে এসেছি সব কিছু 2D তে করে এসেছি। 2D বলতে কি বোঝায়? 2 ডাইমেনশনাল, অর্থাৎ লেন্থ অ্যান্ড ব্রেথ। তাহলে এখন যদি সলিড করতে হয় আমাকে সলিড মানেই ধরে নাও সলিড ইজ আ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। তার মানে 3D, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট। সলিডস পড়তে গেলে যে মেন ওয়ার্ডটা আমাদের কাছে আসছে সেটা হচ্ছে পলিহেড্রন। তো আমি যখন কিছুদিন আগে জিওমেট্রিক্যাল কনস্ট্রাকশনের একটা চ্যাপ্টার করিয়েছিলাম, সেখানে অনেক কিছু ছিল, ট্রায়াঙ্গেলস ছিল, অ্যাঙ্গেলস ছিল, তারপরে কোয়াড্রিল্যাটারালস ছিল, তারপরে করেছিলাম হচ্ছে পলিগনস। বিভিন্ন রকমের মেথডস ছিল, পলিগনস করেছিলাম। তখন আমি বলেছিলাম পলি মানে মেনি আর গন মানে তোমরা ধরে নাও অ্যাঙ্গেলস। তাহলে আমরা পলিগনের কনস্ট্রাকশন শিখেছিলাম, সেখান থেকে একই জিনিস আমরা আসছি। ধরে নাও পলি মানে মেনি, হেড্রন মানে সলিডস। হেড্রন বলতে বোঝায় সলিড স্ট্রাকচার। এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া রয়েছে, কি বলছে? A polyhedron is defined as a solid bounded by planes called faces. When all the faces are equal and regular, the polyhedron is said to be regular. তাহলে কি বলছে? পলিহেড্রন বলা হচ্ছে একটা সলিডকে যার অনেকগুলো ফেসেস আছে। আর কি বলছে? যখন সবকটা ফেস, ধরে নাও সবকটা মুখ বা সাইড, ঠিক আছে, যখন সমান এবং ইকুয়াল সেটাকে রেগুলার বলা হয়। এটা আমরা পলিগনের ক্ষেত্রে পড়েছিলাম। পলিগনকে বলেছিলাম একটা ইররেগুলার, একটা রেগুলার। রেগুলার পলিগনে বলেছিলাম অল অ্যাঙ্গেলস, অল লাইন্স আর সেম, তাই ওটাকে রেগুলার পলিগন বলা হয়। তারপরে কি বলছে? বলছে there are 7 regular polyhedra which may be defined as stated below, মানে যেগুলো আমরা কমনলি ইউজ করে থাকি, ঠিক আছে। প্রথমে যেগুলো আছে এটা হচ্ছে ফিগারটা, ঠিক আছে। ফিগারের মধ্যে দেখো এখানে টেট্রাহেড্রন বলা আছে। টেট্রাহেড্রনের মধ্যে ডেফিনেশনে কি দেওয়া রয়েছে? টেট্রাহেড্রনের ডেফিনেশনটা দেওয়া আছে, ইট হ্যাজ 4 ইকুয়াল ফেসেস, ইচ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এটার 4টে ইকুয়াল ফেস আছে আর সবকটাই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এবার দেখো, এবার এখানে টেট্রা কথাটা ইউজ হয়েছে। তাহলে টেট্রা বলতে তুমি কি বুঝবে? টেট্রা মানে 4, ঠিক আছে। তারপরে আমরা চলে আসছি কিউব বা হেক্সাহেড্রন। তাহলে আমরা 7, 8-এ সবাই এই অঙ্কগুলো প্রচুর করতাম মেনসুরেশনে, কিউব। এবার যারা কিউবের 7, 8-এর অঙ্ক রিলেট করতে পারছো না, আমরা সবাই লুডো খেলি। লুডোতে দেখেছো লুডোর মধ্যে ছক্কা ব্যবহার করি, তার মধ্যে কোথাও কোথাও পুট থাকে। এবার হয়তো অনেকেরই মনে পড়ে গেছে যে স্ট্রাকচারটা কীরকম দেখতে হয়, ঠিক আছে। এখানে আবার নতুন একটা নাম আসছে। ছোটো বয়সে আমরা কিউব জানতাম, কিউব অর হেক্সাহেড্রন। হেড্রন মানে সলিড, সেটা আমরা এতক্ষণে বুঝে গেছি। তারপরে কি বলছি? হেক্সা। এবার আমি যখন পলিগন পড়াতাম বা আঁকিয়েছিলাম তখন আমি কি বলেছিলাম? হেক্সাগন বলে একটা নাম শিখেছিলাম। হেক্সা মানে 6টা আর গন মানে পলিগন। তো এখানেও এই হেক্সা নামটা কপি করা হয়েছে, ধরে নাও। তাহলে হেক্সাহেড্রন মানে কি বলছে? ইট হ্যাজ 6 ফেসেস, অল ইকুয়াল স্কোয়ার্স। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা বেস, একটা টপ অ্যান্ড অল আর ইকুয়াল স্কোয়ার্স অন সাইডস। তারপরে আসছে অক্টাহেড্রন। এবার অক্টাহেড্রন মানে নিশ্চয়ই মনে পড়ছে অক্টাগন শিখেছিলাম। সো দিস ইজ অক্টাহেড্রন, মানে 8 সারফেসেস অ্যান্ড 8 ফেসেস। তার মানে এই ফিগারটার মধ্যে আমার 8খানা ফেস এবং সারফেস রয়েছে, যাই বলো, সারফেসই বলো অথবা ফেস বলো। তারপরে আছে ডোডেকাহেড্রন, আইকোসাহেড্রন, অ্যান্ড হিয়ার কামস দ্য ফিগার। এবার ডোডেকাহেড্রন বলতে কি বলছে? ইট হ্যাজ 12 ইকুয়াল অ্যান্ড রেগুলার পেন্টাগনস অ্যাজ ফেসেস। তার মানে এটা বুঝেই যাচ্ছে যে কোনো অসুবিধা নেই, এতক্ষণ যখন আমি ইন্ট্রোডাকশানে বুঝিয়েছি। ডোডেকাহেড্রন মানে 12টা, মানে অল টুগেদার দিস সলিড উইল বি হ্যাভিং all total 12 surfaces or faces, whatever you consider it may be. তারপরে আসছি
আইকোসাহেড্রন। আইকোসাহেড্রন ইট হ্যাজ 20 ফেসেস। তার মানে এটার মধ্যে তুমি ধরেই নাও অল টুগেদার 20 ফেসেস আছে, ঠিক আছে। সো দেন হোয়াট ইজ দ্য নেক্সট পলিহেড্রন? প্রিজম। অ্যান্ড হিয়ার কামস দ্য ফিগার। তো ফিগারের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই প্রিজমগুলো। এবার কি লেখা আছে? লেখা আছে দিস ইজ আ পলিহেড্রন হ্যাভিং টু ইকুয়াল অ্যান্ড সিমিলার called its ends or bases parallel to each other and joined by other faces which are parallelograms. এবার এটার মানে কি হলো? বলছে যে ধরো এই প্রথম ফিগারটা আমি চলে আসছি, যেটা নিচে ট্রায়াঙ্গুলার লেখা আছে। সো উই কনসিডার দিস অ্যাজ আ ট্রায়াঙ্গুলার প্রিজম। ট্রায়াঙ্গুলার প্রিজমের বেসটাকে দেখো, একটা নিচে ট্রায়াঙ্গেল আছে, ওপরটাকে দেখো একটা ট্রায়াঙ্গেল। তো এই কথাটাই এখানে লেখা আছে সিমিলার ফেসেস কল ইটস এন্ডস অর বেসেস। তারপরে দেখো আমরা চলে আসি স্কোয়ারটায়। স্কোয়ারটাতে একদম লিখিয়ে দেওয়া আছে এন্ডস অফ বেসেস, ঠিক আছে। তারপর আছে পেন্টাগন, মানে পেন্টাগনাল প্রিজম যাকে বলা হয়। তো এবার পেন্টাগন কাকে বলে? পেন্টাগন হচ্ছে, আমি পলিগনে আবার করিয়েছি, মনে করিয়ে দিচ্ছি, পলিগনে বলে পেন্টাগন। পেন্টাগন মানে কি? পেন্টা মানে 5টা, গন মানে অ্যাঙ্গেল, তাহলে পেন্টাগনাল। তার মানে এই যে বেসটা টপটা আছে দেখো ভালো করে, এটার মধ্যে 5খানা সাইড আছে, ঠিক আছে। তো এই বেস আর টপের জন্য এটার নাম হয়ে গেল পেন্টাগনাল প্রিজম। তারপরে লেখা আছে হেক্সাগনাল। কিছুক্ষণ আগে হেক্সাগন কাকে বলে বললাম। তো এটার বেসে একটা হেক্সাগন আছে, টপেও একটা হেক্সাগন আছে। আর প্রত্যেক কটাতেই আমাদের অ্যাক্সিসটাকে ইন্ডিকেট করা আছে, মানে এটা ধরো এটা আমার ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের সেন্টার পয়েন্ট, ঠিক আছে, বেসে। আবার টপে এই ট্রায়াঙ্গেলটার সেন্টার পয়েন্টের সাথে একটা অ্যাক্সিসের দ্বারা কানেক্ট করা আছে। তারপরে পিরামিডস, অ্যান্ড দিস ইজ দ্য ফিগার। তাহলে পিরামিড বলতে কি বুঝছি? বলছে দিস ইজ আ পলিহেড্রন হ্যাভিং আ প্লেন ফিগার as a base and a number of triangular faces meeting at a point called the vertex or apex. তাহলে এই দুটো লাইনের মানে কি? বলছে একটা বেস আছে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গুলারটায় চলে আসছি, ট্রায়াঙ্গুলার পিরামিড, ঠিক আছে। এটা একটা বেস আছে, ঠিক আছে। বেসটা দেখতে পাচ্ছ, যেহেতু ট্রায়াঙ্গুলার তাই ট্রায়াঙ্গেল বেস। এবং কি বলছে, এটার সব দিকে আমার ট্রায়াঙ্গুলার ফেস, নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে একটা ট্রায়াঙ্গুলার ফেস, এই সাইডে একটা ট্রায়াঙ্গুলার ফেস, পেছন দিকে একটা ট্রায়াঙ্গুলার ফেস, সবকটা গিয়ে আমার মিট করছে একটা পয়েন্টে, যেটাকে বলা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। এটাকে অনেক সময় ভার্টেক্সও বলে, এই যে যেমন কথাটা লেখা আছে অ্যাপেক্স অর ভার্টেক্স। দ্য ইমাজিনারি লাইন joining the apex with the center of the base is called its axis. তার মানে এইখান থেকে যেই লাইনটা সেন্টার থেকে যাচ্ছে, মানে এটার বেস থেকে গিয়ে যেটা অ্যাপেক্সকে জয়েন করছে, সেটাকে কি বলছে? অ্যাক্সিস। প্রিজমের ক্ষেত্রে আমরা অ্যাক্সিস পড়লাম, আবার পিরামিডের ক্ষেত্রেও আমরা অ্যাক্সিস পড়ছি, ঠিক আছে। তারপরে কি আসছে? তারপরে আসছে হচ্ছে স্কোয়ার পিরামিড, ঠিক আছে। স্কোয়ার পিরামিড, পেন্টাগনাল পিরামিড, হেক্সাগোনাল পিরামিড, পরপর, মানে বেস অনুযায়ী মডিফাই করতে থাকতে হবে। আচ্ছা, এইটা জাস্ট অ্যাডিশনাল হেল্প। ছোটো বয়সে আমরা অনেকে এবার পিরামিড নিয়ে প্রচুর মেনসুরেশনে অঙ্ক করেছি। সেম অনেক সময় কি হয়, এই যে হাইটটা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে হাইটটা দেওয়া আছে, হাইটটা আমাদের বলে দিল না। তখন আমাকে কি করতে হয়, আমরা এই স্ল্যান্ট হাইট আর বেসের সঙ্গে রিলেশন করে এই হাইটের ক্যালকুলেশনটা করি। আবার অনেক সময় অনেক অঙ্কতে মনে করে দেখো এই স্ল্যান্ট হাইটটা বলে দেওয়া হতো না, আমরা কিন্তু কোয়েশ্চেনে থাকতো হোয়াট ইজ দ্য স্ল্যান্ট হাইট অফ দ্য পিরামিড, যদি কারোর মনে থাকে। তখন আমরা কী করতাম, এই হাইট আর বেসের সাথে রিলেশন করে আমি স্ল্যান্ট হাইটটা ক্যালকুলেশন করে বার করে নিতাম। এইটা ফর অ্যাডিশনাল হেল্প কেন দিলাম, পরবর্তীকালে যখন তোমরা এই পিরামিডের কনস্ট্রাকশনাল ড্রয়িং করবে, অনেক সময় কি হয়, হাইট যদি নাও বলে দেয়, স্ল্যান্ট হাইট হয়তো বলে দিল ইন টাফ কোয়েশ্চেন্স, তখন তোমরা বলবে হোয়াট ইজ স্ল্যান্ট হাইট, কী করে এলো আমরা তো জানি না।
তাই জন্যে এই স্ল্যান্ট হাইট আর হাইটের মধ্যে রিলেশনশিপটা দিয়ে এখানে ফর্মুলাটা বলে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে স্ল্যান্ট হাইট কাকে বলে নিশ্চয়ই এখন কোনো অসুবিধা হবে না। এই যে স্ল্যান্টিং যেই ফেসটা তার যেই হাইট সেটাকে আমরা স্ল্যান্ট হাইট বলে থাকি। এই ফর্মুলার মধ্যে কি কি আছে? তাহলে এই ফর্মুলার মধ্যে হাইট আছে, s/2 কাকে বলছি? s/2 হচ্ছে আমার বেস, মানে বেসের হাফ, ঠিক আছে? s/2 তার স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ছোটো বয়সের পাইথাগোরাস থিওরাম, যদি কারোর মনে থাকে। যদি না মনে থাকে তাহলে অত মাইন্ডটাকে স্ট্রেস করতে হবে না, ডিরেক্ট এই ফর্মুলাটাকে ইউজ করবে যে স্ল্যান্ট হাইটটা বলা আছে, কি করে আমি হাইটটা ক্যালকুলেট করে বার করব। সলিডস অফ রেভলিউশন, তারপরে সলিডস অফ রেভলিউশনের মধ্যে কি কি আছে? সিলিন্ডার আছে, কোন আছে, স্পিয়ার আছে, অ্যান্ড দ্য ফিগার ইজ হিয়ার। তাহলে প্রথমে সিলিন্ডারে আমি কি কি পাচ্ছি? সিলিন্ডার কোনটা দেখো, এখানে কারো সিলিন্ডার চিনতে অসুবিধা হচ্ছে? দিস ইজ সিলিন্ডার। তো সিলিন্ডারের মধ্যে ভালো করে দেখো কি কি আছে। একটা বেসে সার্কেল আছে, টপে সার্কেল আছে, সেন্টার পয়েন্ট থেকে দেখো ওই অ্যাক্সিস যেটা আমি আগে থেকে বুঝিয়ে আসছি সেই একটা সেন্টারে অ্যাক্সিস আছে, ঠিক আছে? এবার রেভলিউশন কেন বলছে? সলিডস অফ রেভলিউশন এই কথাটার মানে কি? ছোটো বয়সে জিওগ্রাফিতে আমরা সবাই পড়ে এসেছি হোয়াট ইজ রোটেশন অ্যান্ড রেভলিউশন। এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করো হোয়াট ইজ রেভলিউশন অ্যান্ড রোটেশন, তাহলে আমরা কি জানি? আমাদের একটা মেন স্টার আছে, দ্যাট ইজ সান, সূর্য, এবং সূর্যের আশেপাশে আমাদের পৃথিবী ঘোরে, এবং সেই ঘোরার দুটো মোশন আছে, একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে রেভলিউশন। সেখান থেকেই আসছে রেভলিউশন কথাটা, ঠিক আছে? মানে ঘোরা, ধরে নাও ঘূর্ণন, ঠিক আছে? তাহলে এই সিলিন্ডার, কোন বা স্পিয়ার, এই তিনখানা জিনিস কীভাবে তৈরি হবে? রেভলিউশনের দ্বারা কী করে তৈরি হবে? তাহলে ধরে নাও আমি দুটো সার্কেল কাটবো, যদি আমাকে এই সিলিন্ডার জিনিসটা বানাতে হয় আমি দুটো সার্কেল কাটবো আর একটা রেক্ট্যাঙ্গেল কাটবো, রেক্ট্যাঙ্গেলটাকে ঘোরাবো, ঘুরিয়ে আমি একটা সিলিন্ডার তৈরি করব, ঠিক আছে? এবার যদি সারফেস ডেভেলপমেন্ট করানো হয়, মানে যদি সারফেস ডেভেলপমেন্টের টাইম থাকে এক্সট্রা অ্যাডিশনাল, তাহলে তখন আমি দেখিয়ে দেবো যে আমরা কী করে একটা সিলিন্ডারের মডেল তৈরি করি। আপাতত আমরা সবাই শিট হোল্ডার ইউজ করি। শিট হোল্ডারটাকে দেখো, শিট হোল্ডারগুলো হচ্ছে আমাদের সিলিন্ডার, ঠিক আছে? তো দেখো ওপরে একটা সার্কেল আছে, বেসে একটা সার্কেল আছে, আর সাইডে অলমোস্ট একটা দেখে মনে হবে যে রেক্ট্যাঙ্গেলকে ঘুরিয়ে পেছন দিকে গিয়ে অ্যাটাচ করা আছে। সো দ্যাট ইজ আ সিলিন্ডার। তারপরে আসছি কোন। কোন কাকে বলে? তো কোন, এবার দেখো আমরা সবাই কর্নেটো খেয়েছি, সবাই কর্নেটো খাই, বা বরের মাথার টুপি দেখেছি। তো কি হয়, মানে যেটাকে বলা হয় টোপর, টোপরের দেখবে ওপরের পোর্শনটা হচ্ছে কোন। বা মুড়ি দেয় অনেক সময়, ঝাল মুড়ি দেয়, ঘটি গরম দেয়, সেই ঘটি গরমের যেই বা ভালোবাসায় ছোটো বয়সে আমরা প্রচুর শঙ্কুর অঙ্ক করেছি, তো কোনেরও অঙ্ক করেছি যদি ইংরেজিতে বলা হয়। তো বেসে কি থাকে? একটা সার্কেল থাকে, ঠিক আছে? মাঝখান সেন্টার থেকে একটা অ্যাক্সিস আছে, এরও একটা অ্যাপেক্স আছে। তারপর আমরা চলে আসছি স্পিয়ার। স্পিয়ার মানে গোলক, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে তিনখানা আমার সলিডস অফ রেভলিউশন। এই সলিডগুলো মোটামুটি মনে রাখতে হয়। তারপরে কি আছে? frustum and truncated solids, and here comes the figure. তাহলে এই ফিগারের মধ্যে কি দেখাচ্ছে? এতক্ষণ আমরা কি পড়ে এসেছি? এতক্ষণ এবার আমি কিছুক্ষণ আগে পিরামিড পড়িয়েছি, কিছুক্ষণ আগে কোনও পড়িয়েছি। এবার ফ্রাস্টাম বলতে কি বোঝায়? এখানে যে ফ্রাস্টাম কথাটা লেখা আছে, এই ফ্রাস্টাম বলতে কি বোঝায়?
লেখা আছে দেখো, ইংরেজিতে বলছে, when a pyramid or a cone is cut by a plane parallel to its base, thus removing the top portion, the remaining portion is called its frustum. তার মানে বলছে ওপরের পোর্শনটা আমি যদি কেটে ফেলে দিই, একটা পিরামিড বা কোণের ওপরের পোর্শনটা যদি আমি একটা ছুরির মাধ্যমে কেটে ফেলে দিই, কী করে? বেসের সাথে প্যারালাল করে। কোণের ক্ষেত্রে বেস হচ্ছে সার্কেল, আর ধরো এটা স্কোয়ার পিরামিড আছে, স্কোয়ার পিরামিডের বেসটা হচ্ছে স্কোয়ার, বেসের সাথে প্যারালাল করে ধরো আমি একটা ছুরি দিয়ে মাথার ওপরের পোর্শনটা কেটে ফেলে দিলাম, তাহলে রিমেনিং যে নিচের পোর্শনটা আছে সেটাকে আমরা বলি ফ্রাস্টাম। ঠিক আছে, পিরামিডের ক্ষেত্রেও ফ্রাস্টাম আর কোণের ক্ষেত্রেও ফ্রাস্টাম। তারপরে হচ্ছে ট্রাঙ্কেটেড। ট্রাঙ্কেটেড কাকে বলে? ট্রাঙ্কেটেড হচ্ছে is a solid is cut by a plane inclined to the base। এবার ইনক্লাইন টু দি বেস, এখানে দেখো কথা দুটোর মধ্যে পার্থক্য, এখানে হচ্ছে প্যারালাল টু ইটস বেস, এখানে হচ্ছে ইনক্লাইন টু দি বেস। এটা হচ্ছে আমার ট্রাঙ্কেটেড পিরামিডের ফিগার। তার মানে এই যে আমি ছুরি দিয়ে ওপরের পোর্শনটাকে কেটে ফেলে দেবো, তার ফলে যে নিচের পোর্শনটা আমি পাবো, ছুরি দিয়ে কাটার সময় আমি কী করব, আমার ছুরিটা আমি ট্যাড়া করে ধরবো। এতক্ষণ পুরো সোজাসুজি ধরছিলাম বেসের সাথে, যাতে আমার ফ্রাস্টাম তৈরি করা যায়। এখন বেসের সাথে একদম ট্যাড়া করে ধরবো, মানে যে কোনো একটা অ্যাঙ্গেল। ইনক্লাইন কথাটার মানে হচ্ছে অ্যাঙ্গেল, ইনক্লাইন করে ধরবো, তার ফলে ওপরের পোর্শনটা কেটে পড়ে যাবে এবং নিচে যে পোর্শনটা থাকবে সেটাকে বলা হয় ট্রাঙ্কেটেড পিরামিড। তারপরে আসছি, দেখো এগুলো হচ্ছে শিট। ঠিক আছে, শিট মানে এটা ধরো তোমাদের ড্রয়িং করতে হবে, পরীক্ষার হলে তো এরকমই আসে। ধরো এলো ফ্রি হ্যান্ড ড্রয়িং, এবার যেই মুহূর্তে ফ্রি হ্যান্ড ড্রয়িং আসবে, এখানেও লেখা আছে দেখো, শ্যাল বি প্র্যাকটিস ফ্রি হ্যান্ড উইদাউট ইউজিং ইনস্ট্রুমেন্টস। ফ্রি হ্যান্ড কথাটার মানে হচ্ছে তোমরা যে কোনো ড্রয়িং করবে, কিন্তু সেই ড্রয়িংয়ের মধ্যে স্কেল, কম্পাস বা ড্রয়িং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যাবে না। ডিরেক্ট ফ্রি হ্যান্ড মানে অনলি পেন্সিল অ্যান্ড ইরেজারের মাধ্যমে আঁকবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমেই এখানে কয়েকটা ফিগার ভালো করে আঁকা আছে, যেমন টেট্রাহেড্রন, কিউব, অক্টাহেড্রন। ঠিক আছে, পিরামিডসের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, পেন্টাগোনাল, এগুলো সব কিন্তু আমরা ফ্রি হ্যান্ড আঁকবো। ঠিক আছে, কোনো রকম স্কেলের ব্যবহার করবে না। দেখতে পাচ্ছ ওই লাইনগুলো পুরো কিন্তু টেরা হচ্ছে না, তখন তুমি কি করবে, তখন তোমরা স্কেল যদি ব্যবহার করেও ফেলো, স্কেলের লাইনটা মুছে দিয়ে হাতটা একটু নড়িয়ে দিয়ে হালকা করে এই শিটগুলো করে ফেলবে। এবার পরীক্ষাতে তো ফ্রি হ্যান্ড কথাটা বলেই দেবে যদি। তারপরে আসছি কনস্ট্রাকশনাল ড্রয়িং। ঠিক আছে, এই কনস্ট্রাকশনাল ড্রয়িংয়ে কী কী করতে হয়, এখানে কিন্তু ভালো মতন দেখো উপরে বড় বড় করে লেখা আছে ইউজিং ইনস্ট্রুমেন্টস, মানে এখানে তোমাকে ইনস্ট্রুমেন্ট ইউজ করতেই হবে। ইনস্ট্রুমেন্ট ছাড়া 50 mm, তাহলে হচ্ছে বেস সাইড হচ্ছে 40 mm, মানে এই দেখো বড় বড় করে বেস সাইড দিয়ে রেখেছে 40 mm, আর হাইট কত 50 mm। তাহলে এই যে কনস্ট্রাকশনগুলো করতে হবে, এইটা আঁকতে হবে, এটা আমি তোমাদের পরের ভিডিওতে ফলো আপ করছি। ঠিক আছে, যে কী করে করতে হবে, কিন্তু আপাতত কোয়েশ্চেনগুলো দেখে রাখো যে এই যে কোয়েশ্চেনগুলো আছে এখানে কিন্তু আমাকে ভালো মতন স্কেল, কম্পাস, যত রকমের ড্রয়িং ইনস্ট্রুমেন্ট আছে ইউজ করতে হবে। এবং মেন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আইসোমেট্রিক প্রজেকশানের খানিকটা ড্রয়িং এখানে জানতে হবে। কেন? এই দেখো সবকটা ফিগার যখনই আমাকে 3Dতে ভালো করে আঁকতে হয়, তখনই আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি আইসোমেট্রিক প্রজেকশন। তো আইসোমেট্রিক প্রজেকশনের মেন কথাটাই হচ্ছে 30 ডিগ্রি। এখানে প্রত্যেকটা ফিগার কিন্তু আমার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসানো আছে। এই যে দেখো প্রথম পিরামিডটা যেটা আছে, এখানে একটা বেস লাইন আছে, তারপরে সেন্টার পয়েন্ট থেকে দুদিকে 30 ডিগ্রি করে বসানো আছে। দিস ইজ ফর রাফ আইডিয়া, যেটা আমি শেয়ার করি। নেক্সট টাইম আই উইল কাম আপ with the demonstration showing how to draw these figures with the help of isometric projection. আমি দেখিয়ে দেবো পরপর স্টেপ করে যে আইসোমেট্রিক প্রজেকশনে কী করে এটা তোমরা ডেভেলপ করবে।